ওনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওনার এটা হয়েছে, ইটস লাইক কমপ্লিটলি ডিল্ট। দ্যাটস দ্য রিজন নোবডি ইন্টারভিউ, নোবডি টকড অ্যাবাউট ইট। ওখানে কোনো বেশি ট্র্যাকশনও হলো না। ইট ওয়াজ নট ইভেন টেকন অন দ্য সাইডস অফ লাইক আ ডিপ্লোমেসি, কি আমরা এটাকে নিয়ে কি অন্য কোনো জায়গায় কথা বলতে পারি, আমরা কি ব্রিজ গ্যাপের মতো কিছু কথা বলতে পারি। ঠিক আছে, ইউএসএর নেই, বাকি তো আছে, এফসিডিও আছে, গ্যাক আছে, অনেক প্রতিষ্ঠান আছে, ওখানে কি কিছু আমরা করতে পারি। But even those efforts were not made because it was not treated as an issue, our issue. It was treated as an issue between those who lost the jobs, who lost the contract. You know, even INGOs were like, they were also like considered like victims because they also lost their contracts. As Appa said, she was from INGO. Exactly. Big organizations, যাদের you know 50, 60, 70 million kind of budget ছিল, suddenly এখন 4-5 million, 7 million এরকম হয়ে গেছে। So some actually left because they were only having USAID. যখন ওটা নেই তো they are like non-existent. So দাদা, টেকিং এ পয়েন্ট, আমি এখান থেকে আরেকটা লিঙ্কিং কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আগের ইন্টারভিউতে আমরা যেমন শুনেছি যে এক্সিট প্ল্যানের যে ব্যাপারটা, তো ডু ইউ থিঙ্ক যে যেই অর্গানাইজেশনগুলো খুব বেশি ইফেক্টেড হয়েছে তাদের এক্সিট প্ল্যানের অভাব ছিল, এবং ওই যে আগে থেকে ট্রাম্প গভর্নমেন্ট যে একটা হিলস দিয়ে আসছিল, এটাকে ইগনোর তারা করে এসেছিল, এক্সিট প্ল্যানে ওটাকে অ্যাড্রেস করে নাই? এটার আনসারটা একটু কমপ্লেক্স, আর আমি বলবো ইয়েস অ্যান্ড নো। হ্যাঁ, এক্সিট প্ল্যান ইয়েস আমি এই কারণের জন্য বলবো, যেটা আমি আগেও বললাম কি ইন্টারন্যাশনাল ফান্ডিং ফ্লো ইজ ডিপ্লেটিং। এটা কিন্তু শুধু ইউএসএড এর জন্য না, এটা লাস্ট 2-3 বছর 4 বছর ধরেই চলছে। পোস্ট কোভিড, এক্স্যাক্টলি, ইউ নো, পোস্ট কোভিড funding flow is depleting. Criticism is rising. There is a political narrative questioning this entire business model is also on the rise. In many countries it's in power now. তো যেহেতু এটা কোনো বড় অসাধারণ কাজ না কি যেটা আমাদের মতো লোক অ্যান্টিসিপেট করতে পারে না, অ্যান্টিসিপেট করলেই আমাদেরকে একটা এক্সিট প্ল্যান অথবা একটা মিটিগেশন প্ল্যান তো থাকতেই হবে। আমি নো এই কারণের জন্য বলবো কি the way it happened, it's like a tsunami, you know, of course. মানে এটার যদি এই করা অনেক বছর আগে ইন্ডিয়াতে সাডেনলি রাতে 8টার সময় বলা হয়েছিল কি যে নোট আপনার কাছে আছে, ফ্রম নেক্সট ডে দে আর লাইক সিম্পল পিস অফ পেপার। হ্যাঁ, 2000 টাকা না না, সব কমপ্লিট ডিমনিটাইজেশন হয়েছিল। 2000 না 1500 শুধু 100 টাকার নোট ভ্যালিড ছিল আর বিলো। হ্যাঁ, but main black money এ করার জন্য whatever. It's like a like sudden, nobody is prepared. Somebody is traveling, somebody is in hospital, people are in different situation. So তার জন্য আমার মনে হয় কি কেউ রেডি থাকে না, you know, it is very difficult to have an exit plan for such kind of a thing. আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই দাদার সাথে, সেটা হচ্ছে যে আমরা যারা চাকরি হারিয়েছি, আমরা যখন ক্লোজলি কন্ট্যাক্ট করি নিজেদের মধ্যে যখন কথা বলি, মানে এক্সিট প্ল্যানের ব্যাপারটা যে আপনি বলবেন, যেই মানুষটা আইনজীবীতে একটা বড় পদে চাকরি করছে, তার দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাটের কিস্তি আছে, তার বাচ্চাকে উনি একটা ভালো স্কুলে পড়ায়, হ্যাঁ, তার একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, তো উনি কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা তো মিট করতে পারছেই না, বেসিক মিনিমামও পাচ্ছে না। একজন আছে, আমার এক কলিগ গল্প করেছিলেন যে তার মায়ের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল, তার 11 মেম্বার ফ্যামিলি, তো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে, সেটাতে কতদিন চলা যায়। আরেকটা এখানে হয়েছে যে আইনজিওরা যখন রিডান্ডেন্সিগুলো করেছে, আমরা অনেকের কাছ থেকে আমরা জেনেছি যে রিডান্ডেন্সি বেনিফিটগুলো প্রপারলি দেওয়া হয় নাই। নোটিস পিরিয়ড 4 মাস দেওয়ার কথা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে 1 মাস, কেউ 1 রাতে নোটিস পেয়েছে। এবং আমি এটাকে স্ট্রংলি বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে বেশিরভাগ মানে বেশ কিছু আইএনজিও আছে যারা এখনও পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আদার্স এমপ্লয়মেন্ট বেনিফিট পার্শিয়ালি পে করেছে অথবা পেই করে নাই। এবং এটা নিয়ে কথা বলতে গেলে তারা আর কি এটা মানে হয় নন রেসপন্সিভ হচ্ছেন, অথবা বলছেন আমরা যত দ্রুত সম্ভব এটা করার চেষ্টা করছি। আরেকটা কথা দাদা যেটা বলছিলেন যে যাদেরকে রিলিজ করা হয়েছে তাদেরকে পুনর্নিয়োগ করা, এটা কিন্তু লেবার লয়ের ক্লজ, রিডান্ডেন্সি বেনিফিট যেটাকে বলে। তো আমি জানি না কলিগদের থেকে যতটুকু শুনেছি আসলে কতটা আইএনজিও এটা করছে, কতটা ক্ষেত্রে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এগুলো একটু আমাদের ভাবার বিষয় আছে এখন। এই সিনারিওটাতে আমরা কিভাবে মুভ অন করব, যে আমরা অ্যাজ আ বাংলাদেশ
ধরেন আমাদের যে লাইফস্টাইল ছিল যারা ভিক্টিমাইজ হয়েছেন আপা যেটা বলছেন, তো ওনারা হয়তো অনেক দামি স্কুলে পড়াতেন বা সেরকম একটা বাসায় থাকতেন, সেই জায়গা থেকে হয়তো ওনাদেরকে সরে আসতে হবে, কিন্তু সারভাইভ তো করতে হবে, একেবারেই থেমে যাওয়া তো যাবে না। সেক্ষেত্রে প্ল্যানিংটা কীরকম হতে পারে আমাদের ফিউচারে? অনেস্টলি স্পিকিং সাজেস্ট করা খুব ইজি, বাট লিড করা ইকুয়ালি ডিফিকাল্ট। সো উইথ অল এমপ্যাথি টু দ্য পিপল আই উড সে দিস, একটা হচ্ছে এটার জন্য না টু ফোল্ডের কাজ করতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট আপা, এটা হয় যেখানে আমি আপাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করেছিলাম যখন এটা হয়েছিল, কারণ আমারও মনে হলো আমার কাছে কিছু ডেসপারেট লিঙ্কডিং রিচ আউট হয়েছে কি চাকরির জন্য বলেন অথবা অন্য কিছু, মানে ফ্রম দ্যাট আই কুড সেন্স কি দের ইজ আ হেজিটেন্স, কারণ যেটা অনেক গরিব মানুষ থাকে না ওদের মধ্যে ওই হেজিটেন্সিটা থাকে না, কারণ ওদের যে পভার্টি আছে ইটস ভিজিবল। ওরা হ্যাঁ মানে ওরা বলতেই পারে কি ভাই আমার বাচ্চার স্কুলের টাকা নেই, আপনি কিছু হেল্প করেন। হ্যাঁ, কিন্তু পিপল হু আর ফ্রম দিস সেক্টর হাউ উইল দে অ্যাপ্রোচ এইরকম, ওটা হবে না। হ্যাঁ, একটা ডিগনিটিরও ইয়ে আছে। সো সব থেকে বড় হচ্ছে ইমিডিয়েট একটা পিয়ার টু পিয়ার সাপোর্ট অ্যান্ড একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। এই কারণ স্ট্রেস লোককে যে কোনো জিনিস করতে বাধ্য করে দেয়। সো আর এটার মধ্যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হার ওয়ার্ক অ্যান্ড হার লিডারশিপ ইন দ্যাট কন্টেক্সট, কি নিজে ওই জায়গাটা থেকেও দেন টু থিঙ্ক অফ আদার্স অ্যান্ড গেটিং দেম টুগেদার অ্যান্ড লেটিং দেম নো কি তোমরা একা নেই, এর মধ্যে আমরা সবাই আছি। হ্যাঁ, দিস ইজ রিয়েলি মানে ওয়ার্থ থিং টু ডু ইন দ্য ইমিডিয়েট পার্ট। সেকেন্ড থিং আমার মনে হয় কি জাস্ট টু we will have to really think আমরা কতটা ডিপেন্ডেন্ট থাকবো এই আইএনজিও, এই ডেভেলপমেন্ট সেক্টর কনভেনশনালি যেভাবে এটা হচ্ছে। আর আমি খুব রেসপন্সিবলি কথা বলছি বিকজ আই এম অলসো লিডিং এক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। বাট অনেস্টলি স্পিকার আমি আমার লিঙ্কডিংয়ের মধ্যে কিছু আর্টিকেলস যেটা লিখেছি রিসেন্টলি, ওর মধ্যে খুবই মানে অ্যানালিটিক্যালি আমি এটা এক্সপ্লেন করেছি কি এই মডেলের মধ্যে কিছু একটা ভ্যালিড ক্রিটিসিজম আছে যেটা আমরা ইগনোর করেছি। উই আর এক্সপেন্সিভ মডেল। এই এখন ফিউচারের মধ্যে এই মডেলটাকে নিয়ে যাওয়া ইজ নন ভায়াবল। হ্যাঁ, ইটস আ ভেরি এক্সপেন্সিভ মডেল। ফর এক্সাম্পল আমরা কি করি, আমরা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান থেকে টাকা নিই, ওই টাকাটা আমরা সোজাসুজি ডাইরেক্টলি ইউটিলাইজ করি না। হ্যাঁ, অক্সফামের মতো প্রতিষ্ঠান আরও লোকাল অর্গানাইজেশনকে দেয়। মেনি টাইমস দ্যাট লোকাল অর্গানাইজেশন আরও একটা সিবিওকে, কমিউনিটি বেস অর্গানাইজেশনকে দেয়। সো এই প্রত্যেকটা জায়গায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে। হ্যাঁ, আমাদের স্টাফ আছে, অ্যান্ড দেন ওয়েন উই এমপ্লয় স্টাফ we match the standards from where we are originated, like in the UK in case of Oxfam, and we also match the standards according to the labor law. So that adds to, because we have to live with values. যদি আমরা পভার্টি নিয়ে কাজ করি আর আমাদের স্টাফের মধ্যেই আমরা ওটা অ্যাড্রেস না করি, so there is a dichotomy. But then what happens, the $100 that is generated outside, maybe 20-25% gets sucked in this system. Salaries, admin, location, safety, all of that. Then from that the remaining goes to the partner will take another. So a model ta expensive e karoner jonno ki je every $100 jeta originate hoy in say in UK or wherever outside Bangladesh, ওটার একটা পোর্শন 7-8% যায় ওই আইসিআর মানে হেডকোয়ার্টার্স কস্ট, তারপরে যেটা বাঁচে তার মধ্যে আমাদের যায় সাম এনিথিং বিটুইন 15-20%, তারপরে লোকাল পার্টনার ওদের একটা 10-12-15% যায়। তো মোটামুটি 40-45% তো এমনিই চলে গেল বিফোর ইভেন ইট রিচেস টু দ্য কমিউনিটি, রাইট? অ্যান্ড ইভেন ইফ ওটা কমিউনিটির মধ্যে যখন যায়, উইচ ফর্ম ইট গোজ, ওটা যদি আপনি আরও ভিতরে যেয়ে ঢুকে দেখেন তাহলে you will see lot of consultancies are there, lot of workshops are there. It's very difficult to quantify the exact outcome of those activities and process. Sometimes যদি ওটাকে আমি যদি সিম্পলিফিক্যালি করি কি এত টাকা এইসব করার থেকে সাপোজ আমরা ডাইরেক্ট ক্যাশ ফর ওয়ার্ক করতাম আর দিতাম ডাইরেক্টলি, হয়তো lot of people's life, it may not be as millions but 1000 people's life would have been completely changed. Right now even it's difficult to show those numbers as life change. এত বড় বড় প্রজেক্ট করার পরেও পভার্টি লেভেলস আর সেম অর ইভেন গোয়িং ডাউন, হ্যাঁ না, কারেন্ট যেটা দেখাচ্ছে এটা।
তো সেই হিসাবে some criticism is valid and that is why I was saying that this model is expensive. সেই হিসাবে এই মডেলটা এই হিসাবে চলবে না unless and until the sector goes under transformation. So what should be the alternative model এবং এই মডেলে যারা victimized তাদেরকে মানে তাদেরকে নিয়ে আপনারা কিছু ভাবছেন কিনা এই নেক্সট মডেলের জন্য? তো আচ্ছা, এটার মধ্যে যেটা আমি ভাবছি সেটা নট নেসেসারি সেক্টর ভাবছে। হ্যাঁ, আমি লট অফ টাইমস মাই frustration get translated in my writings. So it's more of an individual thought rather than INGO, because I haven't seen any resonance so far either in the sector with my peers or even within my organization when it comes to imagining the future. Right now যেটা চলছে সেক্টরের মধ্যে, স্পেশালি INGO সেক্টরের মধ্যে গ্লোবালি or regionally, it's basically responding to the situation. এই যে হয়ে গেল, টাকা নেই, রিস্ট্রাকচার করো, স্টাফকে কমাও, লাইবিলিটি যেটা এরকম চলে। বাট স্টিল আই হ্যাভেন্ট ইয়েট রিসিভড ভেরি স্ট্রং সাইন্স কি আমরা একটা কমপ্লিটলি ডিফারেন্ট মোডালিটিতে, ডিফারেন্ট বিজনেস মডেলের চিন্তা করে কস্ট ইফেক্টিভনেস নিয়ে কিছু কাজ করছি, টেকনোলজি ইন্টিগ্রেশন নিয়ে কিছু কাজ করছি, সেরকম আমি কিছু এখন পর্যন্ত দেখিনি। সো দের ইজ আ হতে পারে কোথায় কিছু ইনভিজিবল স্পেসে চলতে থাকে, but it has not yet reached to me. So I am at least not very, it's not showcased, there is not much of a discussion happening, etc. আপনি যেটা বললেন কি যে লোক চলে গেছে ওদের রিইন্টিগ্রেশন করে, অনেস্টলি স্পিকিং মানে আই ফিল বিট কি বলে এটাকে অকওয়ার্ড কি আমি অনেস্ট রেসপন্স দেবো না কি সুগার কোটেড রেসপন্স দেবো। অনেস্টলি বলেন দাদা, প্লিজ। আপা আছে এখানে, অনেস্ট রেসপন্স আপা কোনো চিন্তা নেই, এই ওয়ার্ডটাই আসেনি। এটা কোনোভাবে ফার্স্ট আমি বিকজ আই এম INGO কো-কনভেনার, আমাদের এই সব হওয়ার পরে ফার্স্ট মিটিং হবে 2 সেপ্টেম্বরে। আমি আপাকে অলরেডি একটা ইনভিটেশন দিয়েছি, দ্যাট উইল বি দ্য ফার্স্ট ইন্টারাকশন বিটুইন হার অ্যান্ড দ্য এন্টায়ার INGO forum. All the country directors, majority of country directors will be there. Perhaps at that time যদি কিছু ম্যাজিক, আপনি কিছু ম্যাজিক, তাও আমি বলবো যে এটা অন্তত একটা ডায়ালগে শুরু হবে। আমার কাছে মনে হয় যে যেহেতু এই ডায়ালগটা ওনারা শুরু করতে চাইছেন, অফ কোর্স দে হ্যাভ সামথিং ইন देयर। বাট আপনি যেটা এটা পোটেনশিয়াল বললে কি, আমার মনে হয় কি মোর দ্যান হোয়াট হ্যাপেন্স আউটসাইড ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ আ প্রমিসিং ল্যান্ড অন দিস অ্যাসপেক্ট। হ্যাঁ, আপনি দেখেন পুরো আফ্রিকাতে অথবা এশিয়াতেও অন্য অন্য জায়গার মধ্যে অনেক লোকাল অর্গানাইজেশন হ্যাভ সাফার্ড হেভিলি, বাট বাংলাদেশের মধ্যে মেজরিটি অফ সেকশন রিমেন ইনসুলেটেড বিকজ বাংলাদেশের একটা প্রথম থেকে একটা অ্যাপ্রোচ ছিল টুয়ার্ডস দিস এন্টায়ার ডেভেলপমেন্ট ওয়ার্ক ফ্রম অ্যান এন্টারপ্রেনিয়াল ওয়ে। এটা অনেক জায়গায় কিন্তু ক্রিটিসাইজও হয়েছে ইন দ্য পাস্ট। হ্যাঁ, কি এই কি এনজিওস, এদের তো রিসর্টও আছে, এদের তো কি বলে মাইক্রো ফাইন্যান্স, মাল্টিপল বিজনেস, হ্যাঁ মাইক্রো ফাইন্যান্স আছে, হ্যাঁ সোশ্যাল, এই সোশ্যাল বিজনেস ওয়ার্ড ইটসেলফ ওয়াজ ট্রিটেড অ্যাজ লাইক এ ডাইকোটমিক, ইউ নো, বিকজ ইটস লাইক ইট সাউন্ডস ভেরি ক্যাপিটালিস্ট টু সাম। To me personally, I always felt that this should have always been a model for the world. তার কারণ আছে কি একটা ডিগনিটির প্রশ্ন থাকে না, আমরা কত দিন কত বছর আমরা একটা থার্ড ওয়ার্ল্ড ডিগ্রেডেড লো সোসাইটি হিসাবে চাইতে থাকবো বাইরের লোকের কাছ থেকে, তার একটা লিমিট তো থাকবে, তাই না? কোথায় না কোথায় আমাদের সভরেন কনসিয়াসনেস আমাদেরকে বলবে কি ঠিক আছে আপনি এতটা দিলেন, আমরা ওর জেনারেট করবো। There has to be co-finance, and if that has to be generated, it has to be generated to some legitimate activity, right? Sure. Instead of me doing something illegitimate by extracting resource from whatever is meant for a poor people, it's better I run a hotel, isn't it? Exactly. So on that count, I feel that there is a scope, there is a promise hidden in this land itself, that how these people can go on an entrepreneurial mode of making development possible. আর এটা পসিবল, এটা হতে পারে। বিকজ I can include one thing over here, that is NDP এর কিন্তু এরকম কিছু এন্টারপ্রেনিউরিয়াল কি বলবো যে স্টেপস আছে, যেমন NDP নিজস্ব অ্যাগ্রো আছে, ডেয়ারি ফার্ম আছে, এবং এগুলো কিন্তু ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য উইমেন এন্টারপ্রেনিউর অফ দ্য কমিউনিটি।
সো এটা কিন্তু এনডিপি চিন্তা করেছে এবং এই জন্যই তারা এই ডায়েরিটা তৈরি করেছে, যেখানে আমাদের 6,500 যে ওমেন এন্টারপ্রেনার আছে তারা তাদের ঘিগুলো তৈরি করে আমাদেরকে দেয়। দেন আমাদের চিজ হয়। সো আমাদের এনডিপির ফিড মিল আছে। এগুলো কিন্তু সবই তো মানে এসছিল স্টেপ বাই স্টেপ, যেখানে আমাদের বেনিফিশিয়ারিজরা আছেন যারা এটা নিয়ে ব্যবসা করছেন তাদেরকে বাইরে থেকে কিনতে হয়। দেন উই থট যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এটার বাই প্রোডাক্ট হিসেবে, প্রজেক্টের বাই প্রোডাক্ট, এটা একটা বিজনেস মডেল, এক্স্যাক্টলি এটা একটা সাকসেসফুল বিজনেস মডেল নিয়ে আসি। সো এই জন্য কিন্তু যারা করেছে তারা কিন্তু ওইভাবে একেবারে কোণঠাসা হয়ে যায়নি বা একদিনে সবকিছু ব্লক করে দিতে হয়নি, বরং তারা আরো দিনে দিনে আরো মানুষের কাজের ক্ষেত্র তৈরি করছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কথাটা বলেছেন যে এন্টারপ্রেনারিয়াল মোডে আমাদের চিন্তা করা, তার সাথে সাথে ফিলান্থ্রপিস, সিএসআর, এই জায়গাগুলোতে এখনও আমি যেটা দেখেছি অ্যাজ আ সিএসআর পার্সন, যেটা আমার রেসপন্সিবিলিটি, তো সেখানে যারা সিএসআর করেন তো তাদের থট প্রসেস দে হ্যাভ, যে সিএসআরটাকে ওনারা একটা স্টেপে নিয়ে গেছে যে এটা ওনাদেরকে কতটুকু শোকেস করে শুধু এটার মাঝে, বাট এটার আসলে আউটপুট কীভাবে আসছে এই জায়গাটাতে ওনারা এনশোর করতে সেভাবে ইন্টারেস্টেড না, আমি যতটুকু ফেস করেছি। তো সেক্ষেত্রে আসলে সিএসআর মডেলটা আমাদের এখন কি হওয়া উচিত, যেটা এখানে হেল্প করবে, আপনার কি মনে হয়? পাশাপাশি আমিও একটা কথা বলতে চাই যে অন্য কোনো ন্যাশনাল ফাইন্যান্সিং মেকানিজম যেটা সাপোর্ট করতে পারে এই যে আমাদের ওডিএ ডিপেন্ডেন্সিটা কমানোর জন্য, দাদা এটা কেমন হলে আসলে আমাদের একটু সুবিধা হয়? ওকে, সি দ্য থিং ইজ, যখনই আমরা কিছু একটা ডেভেলপমেন্ট কাজ করতে যাই, সবথেকে বড় প্রশ্ন যেটা আছে যে হাউ আর উই গোয়িং টু এনহান্স দ্য ট্রাস্ট, কারণ এর মধ্যে একটা থাকে দাতা, whether it coming from CSR, whether it's coming from government or ING or anybody from person, donor, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডোনারও, অ্যান্ড একটা থাকে রিসিভার। এখন যে দাতা আছে ওর কাছে যদি ওই রিসিভারের হিসাবে কোনো ইম্প্যাক্ট, হ্যাঁ, অথবা ইম্প্যাক্ট না দেখতে পারে, তাহলে ওই একটা ট্রাস্ট ডেফিসিয়েন্সি তৈরি হয়, অ্যান্ড উই আর রাইট নাও গোয়িং থ্রু দ্যাট ট্রাস্ট ডেফিসিয়েন্সি। এখানে গভর্নমেন্টের রোল নিয়ে আপনার কি মনে হয়, কিভাবে গভর্নমেন্ট রোল প্লে করতে পারে? আমি যেটা ব্রিফলি একটু আগে টাচও করেছিলাম, যেটা গভর্নমেন্টের তিনটে জায়গায় আমার মনে হয় একটা রোল আছে। একটা হচ্ছে যে ইন টার্মস অফ নেগোসিয়েশনস, এটা হলো আর আমরা মেনে নিলাম, এটা কিভাবে মানে হাউ ডাজ দ্যাট হ্যাপেন, রাইট? কোথায় না কোথায় তো অ্যাটলিস্ট ইউ পুট ইউর ফরওয়ার্ড, ইটস আ প্রোটেস্টও রেজিস্টার করতে পারেন কি এটা অ্যাকসেপ্টেড না, এটার জন্য এত লোকের চাকরি চলে গেছে, এত ইম্প্যাক্ট হয়ে গেছে, এত প্রোগ্রাম সাডেনলি উইথড্র হয়ে গেছে, আমাদের কোনো সময়ও পাইনি কি ওই প্রোগ্রামটাকে আমরা অন্য কোথায় চালাবো, অন্য স্কিমের মধ্যে ইন্টিগ্রেট করব, কিছুই তো কোথায় হয়নি, রাইট? তো কোথায় না কোথায় একটা নেগোসিয়েশন, একটা প্রটেস্ট, একটা গভর্নমেন্ট পক্ষ থেকে যদি যায়, ইট ক্যারিজ আ ওয়েট, then it doesn't become some people's cry because the way it's being treated now, unfortunately. Why these people are being doing, because they lost job. কিন্তু প্রোটেস্টটা আসবে কোথা থেকে? হ্যাঁ, এটা আমি একটু বলি, যেটা হলো যে আমরা যে অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনাল বা অডিট, আমরা কিন্তু বেশ একা হয়ে গেছি। এক্স্যাক্টলি, আমরা কিন্তু লেখালেখি করেছি, আমি লিখেছি যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে গভর্নমেন্ট, নাম্বার ওয়ান, গভর্নমেন্ট হচ্ছে এটার কোনো ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেনি। আমরা তো ট্যাক্স পেয়ার ছিলাম, তাই না? গভর্নমেন্টের একটা রেভিনিউ আর্নিং ছিল। তারপরে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এখন নামিয়ে এনেছি, যেটা না করলে না সেটুকুই আমরা খরচ করি, সেখান থেকেও কিন্তু একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। গভর্নমেন্ট কখনো এই ক্রাইসিসটাকে মানে অ্যাকসেপ্ট করে নাই, অ্যাকনলেজ করে নাই, আমরা প্রেস কনফারেন্স করার পরেও, এবং এই ইকোনমিক ইম্প্যাক্ট বা টোটাল নাম্বার নিয়ে যেটা ভাবা সেটা গভর্নমেন্ট ভাবে নেয়। তারপরে আমরা যেটা বলছি যে গভর্নমেন্টকে, যে কর্পোরেটের সাথে গভর্নমেন্ট কিন্তু নেগোশিয়েট করতে পারে যে স্কিল ট্রান্সফার, ইজিলি আমাদের যে স্কিলগুলো আছে এগুলো কর্পোরেটে ট্রান্সফার করা যাবে। গভর্নমেন্ট তাদেরকে রেগুলেটরি যে প্রেশারটা অফ ডুইং বিজনেস, এটা যদি রিডিউস করে দেয় যে ঠিক আছে এই স্কিল সেটটাকে নাও, কিছু অ্যাডিশনাল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে, তাহলে আমাদের জন্য এই এগিয়ে যাওয়া সহজ হয়। কারণ এইটা তো লং টার্ম ক্রাইসিস, এটা এমন না সঞ্জিতা আপা যে কালকে শেষ হয়ে যাচ্ছে, এটা একটা লং টার্ম ক্রাইসিস। আরেকটা যেটা আমি মানে বলছিলাম কি একটু নেগোশিয়েট যেটা বললেন, আরেকটা হচ্ছে যে কি see, government is in its full active mode right now for making Bangladesh presentable for foreign direct investment. আমাদের কত বড় একটা সুন্দর ওই কনফারেন্স হলো বিডা, যেটা করলো, এটা কি একটা ওয়ান ফর্ম অফ ইনভেস্টমেন্ট ছিল না? ইট ওয়াজ কোয়াইট ইন্টেন্সিভ ওয়ান। যখন আমরা নতুন ইনভেস্টমেন্টের জন্য প্রেজেন্ট করি, যেটা আছে ওটা বাঁচানোর জন্য আমরা কি করি, হ্যাঁ, অথবা ওর বদলে আমরা কি নিয়ে আসছি। এইখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমাদের যে বিডার ইসি আছেন, হ্যাঁ,
ওনার সাথে কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনার অ্যাপয়েন্টমেন্ট আমি পাইনি, আমি একা, আমি বারবার বলছি, আমি মানে আমার অ্যাসোসিয়েশন আমরা একা, এবং এই মানুষগুলো এখন জীবন নিয়ে স্ট্রাগল করছে। একজন উপজেলা কোঅর্ডিনেটরে যে উনি ছিলেন, ওনার ঘরে এখন খাবার টাকাও নাই, ওনার এখন অ্যাডভোকেসি করার মতো মানসিকতা নাই। ওনারা সবাই কেউ কেউ পেশা চেঞ্জ করে ফেলেছেন, করে খুব ছোটখাটো কিছু করছেন, হ্যাঁ খুবই ছোট, যেটা তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তার এত বছরের স্কিলটাকে যে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অন্য কিছু করছে যে ব্যাপারটাতে সে স্কিল না। সে কৃষিকাজ করলে কি সে পারবে? কৃষিকাজ তো সে স্কিল না। তো আমাকে বিডার চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেননি, উনি ব্যস্ততার কথা বলেছেন। আমরা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ডিজির কাছে গিয়েছি, আমরা স্মারকলিপি দিয়ে এসেছি, পুরো ব্যাপারটা ওনাকে জানিয়ে এসেছি, কোনো রেসপন্স কিন্তু আমরা পাইনি। তো এখন আমরা কিভাবে ইউনাইটেড হব দাদা? আমরা কিভাবে, আমি যে কথাটা শুরুতেই বলছিলাম যে এনজিও, আইএনজিও এবং আমরা যারা কাজ করেছি আপনাদের সাথে, আমরা তো আলাদা কেউ না। তো আপনারা আসলে আমাদের প্রতি কি দায়িত্ব পালন করছে? প্রেস কনফারেন্সে আমি প্রশ্ন করেছিলাম যে চাকরি হারানো 50,000 উন্নয়ন কর্মী কোথায় যাবে? সরকার আমাদেরকে অ্যাকনলেজ করছে না, কর্পোরেট সেক্টর আমাদেরকে চেনে না, তারপরে আইএনজিওরা আমাদেরকে ভুলে গেছে, আমরা তাহলে কোথায় যাব? এটা আপনি একটু আমার পক্ষ থেকে দাদাকে প্রশ্ন রাখেন, আমরা কোথায় যাব এবং কিভাবে আপনি আমাদেরকে সাপোর্ট দেবেন? আপনার প্ল্যানিংটা কি এবং আপনার আপনি যাদেরকে লিড করছেন তাদের আসলে এটা কিভাবে প্ল্যান করছেন ওনারা? আপনি যদিও বলেছেন যে রিসেন্টলি আপনারা প্ল্যান করেছেন যে দেয়ার উইল বি আ মিটিং ভেরি সুন, কিন্তু মিটিং তো আবারও অনেক স্টেপে চলে গেল, কিন্তু অলরেডি তো আমাদের কয়েক মাস পার হয়ে গেছে, ওনাদের লাইফস্টাইলে চেঞ্জ এসছে, উনি বললেন যে উনি সব কাজ ছেড়ে দিয়েছেন এখন। তো এই যে চেঞ্জগুলো এগুলোকে আসলে আমরা এখন কেমন করে অ্যাড্রেস করব? অনেস্টলি অ্যাট পার্সোনাল লেভেল একটা নিজের লেভেলের একটা ফ্রাস্ট্রেশন দিয়েই কথা বলছি, বিকজ আই হ্যাভ বিন ট্রাইং কি এটা নিয়ে আমরা একটা আইএনজিওদের এইচআর যেটা কাজ আছে, এইচআর ওদেরও একটা নেটওয়ার্ক আছে, ওদের একটা মিটিং হয়ে গিয়েছিল যেখানে আমি সাজেস্ট করেছিলাম, ইনফ্যাক্ট এটা অ্যানাউন্স হওয়ার পরে ইমিডিয়েটলি আমি সাজেস্ট করেছিলাম কি আপনি একটা মিটিং করেন। ওই মিটিংটা অক্সফ্যাম অফিসেই হয়েছিল, সব এইচআর ডিফারেন্ট আইএনজিওজের একসঙ্গে এসে। আর তখন আমি একটা সাজেশন দিয়েছিলাম কি উইল হ্যাভ টু বি ভেরি সেন্সিটিভ। আই পার্সোনালি অ্যাটেন্ডেড দ্যাট মিটিং, অলদো আই এম নট আ রেগুলার মেম্বার অফ দ্যাট, কিন্তু আই এম ইমোশনালি কানেক্টেড উইথ দিস। তো আমি তখনই একটা সাজেশন দিয়েছিলাম কি when these people are being released, এদের ডেটা, এদের যে সিভি, এদের স্কিল সেট, এটাকে আমরা কোনো জায়গায় একসঙ্গে নিয়ে আসতে পারি, ইভেন ইফ ইটস লাইক অ্যান ইন্ডিপেন্ডেন্ট পোর্টাল অর সামথিং লাইক দ্যাট। তার জন্য ছোটো মোটো খরচা যদি লাগে, যে কোনো আমি মানে আমাদের তরফ থেকে, অক্সফাম তরফ থেকে আমরা করতে রাজি আছি, বাট কথাই থেকে গেল, ওটা কোনোভাবেই হয়নি। কারণ হয় কি যখন আপা বলেন তখন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি, কিন্তু আমাকে যদি কাউকে বলতে হয়, দেখাতে হয় হোয়াট ইজ দ্যাট গ্র্যাভিটি, আমি কোথায় আপাকে নিয়ে যাব? হ্যাঁ, আর এখন টেকনোলজি এত সুন্দরভাবে হয়ে গেছে কি আমরা একটা পোর্টাল, একটা লিঙ্ক দিলেই আমরা স্কিল সেট সব কিছু দেখাতে পারবো। লাইক ইউ নো দিস 2000 প্রোগ পিপল উইল অলসো বি ইন্টারেস্টেড। রাইট নাও কি হচ্ছে কি শি ইজ দ্য অনলি ভয়েস, আর 3-4 মাস হয়ে গেল এখন পর্যন্ত যদি কিছু না হয়, হাউ লং পিপল উইল সাস্টেন উইথ হার ভয়েস? দে উইল অলসো ফাইন্ড সামথিং এলস অ্যান্ড লুজ দ্য ট্রাস্ট ইন দ্য প্রসেস। সো আমার মনে হয় কি ইভেন বিফোর উই অফকোর্স এনজিও ফোরামে যে ডায়লগ এটা সব কিছু হবে, ওখানে মনে হচ্ছে আপাকে অ্যান্ড হার ভয়েস অ্যান্ড দিস অ্যাসোসিয়েশন needs to be supported by people like you, me, somebody like from corporate. It's not difficult to find 10 influencing, sensitized people who can support these people. All together, and then once you have that data, that becomes your instrument for advocacy. Exactly. that's I must say যে এটা খুবই ভালো একটা আলোচনা হয়েছে। আমরা আমাদের প্রোগ্রামে যেমন আজকে একটু ডিফারেন্ট টাচ এসছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেই কথাগুলো, যেই সংখ্যাগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, সেই সংখ্যাগুলো নিয়েও কাজ হয়েছে। দু একটা সিনারিও আমরা পেয়েছি যে তাদের জীবনের এখন কি পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা করব যে আপনাদের কাছ থেকে আমরা এরকম গাইডলাইন, এরকম ইনফরমেশন এবং এরকম সাপোর্ট পেয়ে যাব, যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি এবং আমাদের এরকম প্রোগ্রাম যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে আপনাদের জন্য, আমাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম একটু অফ সময়, অফ দ্য ক্যামেরা, যেটা আমি অন দ্য ক্যামেরা বলতে চাই, লট অফ অ্যাপ্রিসিয়েশন ফর দিস এফর্ট। এটা অনেকজনের মাথায়, আমার পার্সোনালি মাথায় ছিল কিন্তু আমি ম্যাটেরিয়ালাইজ করতে পারিনি। Absolutely, thanks. You are much ahead in this process and থাকেন, সাস্টেন থাকেন,
है ना, and we also learn from you, we will also pick this up and take it forward. Thank you. থ্যাংক ইউ Thank you. সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা ধীরে ধীরে এই যে টক শো বা এই আলোচনা এটার মধ্যে কিছু ভিন্নতা আনার চেষ্টা করছি, আরও কিছু ডেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এর সম্পর্কে আরও জানতে চাইলে, আরও ইন্টারেস্টিং কিছু তথ্য যদি আপনাদের কাছে থাকে সেটা যদি শেয়ার করতে চান, সাথে থাকুন, দেখতে থাকুন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট।